বইমেলা মানেই শুধুমাত্র বইয়ের কেনাবেচা নয়, একই সঙ্গে এই বইমেলাতে আত্মপ্রকাশ ঘটে অনেক নতুন বইয়ের। এই বছর বইমেলায় বাংলাদেশের স্টল নেই, তবে হ্যাঁ, বাংলাদেশের স্টল না থাকলেও বাংলাদেশের সম্পর্কে বই লিখে পাঠকদের মনে পূরণ করেছেন কলকাতারই সাংবাদিক তথা লেখক অমল সরকার। এই বছর বইমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা বই ধানমন্ডি ৩২ মুজিবের দেশে মীর জাফরেরা। আমরা দেখেছি বাংলাদেশের কি পরিস্থিতি, সেই পরিস্থিতি তুলে ধরেছেন তার বই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন লেখক। কি বলবেন বই নিয়ে? না, এবারে 2025 এটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল 1975-এর 15 আগস্ট। তো 2025 তার মৃত্যুর 50 বছর, এবং সেই 50 বছরটা এখনো চলছে। এটা তো একটা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। একই সঙ্গে বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনাবলী, যেখানে ধানমন্ডি 32 যেটা শেখ মুজিবুর রহমানের বাড়ি, কিন্তু এটা তো একটা মানে সরকারি কথা, কিন্তু আসলে সেটা হচ্ছে যে বাংলাদেশ নামক দেশটির জন্ম কিন্তু ওই বাড়িটাতেই হয়েছিল। তার কারণ বাংলাদেশ নামক দেশটা তো একটা ভাবনা, সেই ভাবনাটাকে বাস্তবায়ন করেছিলেন উনি। এই ভাবনার মানে সূত্রপাতও কিন্তু ওই বাড়িতেই হয়েছিল। তো সেই বাড়ি আজকে বিধ্বস্ত, এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব উত্তাল, এবং নানান ধরনের ঘটনা ঘটছে, যে মানে এইভাবে আমরা বাংলাদেশকে কখনো দেখিনি। তো স্বভাবতই এই বইটার মধ্যে যেটা আছে, যে বাংলাদেশের মানে দুর্ভাগ্যের বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন দেশ হওয়ার পরে তার কয়েক বছরের মধ্যেই 4 বছরের মাথায় মানে যিনি দেশটা তৈরি করলেন, যার হাত ধরে স্বাধীনতাটা এলো, নেতৃত্ব দিলেন, তাকে হত্যা করা হয়েছিল। তো আমার এই বইতে গত মানে 55 বছরে বাংলাদেশে যতগুলি রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটেছে, তার সব কিছুর বিষয়ে এই বইটার মধ্যে আমি নথিভুক্ত করেছি, যে সেই ষড়যন্ত্রকারী কারা, কেন তারা সেই ষড়যন্ত্র করেছিলেন। এমনকি এই বইতে আছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, যখন মানে কলকাতায় বসে মুক্তিযুদ্ধকালীন সরকার পরিচালিত হচ্ছিল, তখনও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে, যাতে সেটা স্বাধীন দেশ হিসাবে ফাইনালি আত্মপ্রকাশ করতে না পারে, তার জন্য কিন্তু মানে যারা এখানে ছিলেন তাদের মধ্যেও এক ধরনের কিছু মানুষ কিন্তু ষড়যন্ত্র করছিলেন, যে যাতে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র না হয়, পাকিস্তানের অধীনেই থেকে যায়। এই সবটা মিলিয়ে আমার মনে হয়েছে যে এটা একটা এমন সন্ধিক্ষণ, যখন বাংলাদেশের পাঠক মানে লেখকেরা, সাংবাদিকেরা, তারা খুব মুক্ত মনে কিন্তু লিখতে পারছেন না, সেই পরিস্থিতিটা হয়তো নেই। তো আমি খানিকটা চেষ্টা করেছি, এটা আমার একেবারে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এখানে কোনো দ্বিতীয় কোনো প্রেরণা, উৎসাহ এসব কোনো কিছু নেই। তবে এটা ঠিক যে যাদবপুর ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কি বলে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক সুরঞ্জন দাস, তিনি আমাকে, আমার যখন প্রথম বইটি বাংলাদেশ নিয়ে বেরিয়েছিল, আমার দেশ আমার দেশ, তখন উনি আমাকে বেশ কিছু বিষয় বলেছিলেন, যে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের ইয়েতে লেখালেখি করা উচিত আমার মনে হয়। তো আমি চেষ্টা করেছি এই সম্পর্কে আমার মতো করে নিজেকে প্রস্তুত করে এই বইটা লিখেছি। বাংলাদেশ সম্পর্কে লেখা এই বই কি বাংলাদেশেও পাওয়া যাবে? না, এটা তো আমি বলতে পারবো না। যে এইটা শ্রদ্ধেয় ব্রাত্য বসু যে কথা বলে গেলেন, যে অন্য সব নিয়ে যাই বিরোধ থাক, অন্তত বইকে ঠিক আর 5টা বস্তুর মতো না দেখে, আর 5টা পণ্যের মতো না দেখে এটার যাতায়াত অব্যাহত থাকুক। তো এবার তো আমরা সবাই জানি যে বাংলাদেশের বুক স্টল হয়নি, এটা নিয়ে নানান ধরনের বিতর্ক আছে। তো আমি জানি না যে এটা বাংলাদেশ সরকার ওখানে বইটাকে কিভাবে গ্রহণ করবে, বা তাদের প্রকাশকেরা, বুক সেলাররা, কিন্তু বই তো যাবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সরকারিভাবে যেটাকে বলা হয় যে এখান থেকে প্রকাশকেরা যেভাবে বই পাঠান, আশা করি পরিস্থিতি বদলেও যাবে। নির্বাচন সামনে আছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর পরিস্থিতি বদলে যাবে আশা করি। তখন হয়তো আমরা মানে আশা করি যে বই যাবে, কারণ এই বইটা তো একটা খুব মানে এই অস্থির সময়কে নিয়ে লেখা বই, কিন্তু আমার মনে হয় যে এটার একটা ঐতিহাসিক ইয়ে থাকবে আর কি, মানে এই বইটার প্রাসঙ্গিকতা থেকেই যাবে। কারণ বাংলাদেশে আগামী দিনে যারা আসবে, তাদেরকেও বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করতে হবে বলে আমার মনে হয়। ফলে পরিস্থিতির পরিবর্তন হবে, তখন নিশ্চয়ই বইটা স্বচ্ছন্দে যাবে আর কি। এই মুহূর্তে কি হবে আমার পক্ষে সত্যি বলা মুশকিল।
আজকে অমল সরকারের লেখা ধানমন্ডি ৩২ মুজিবের দেশে মীর জাফরেরা, এই যে এই বইয়ের এই যে উদ্বোধন হলো, খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছে যে এখন এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা অস্থির একটা টানাপোড়েন চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বই কতটা একটা প্রভাব ফেলতে পারে, কি মনে করছেন? অমলদা দীর্ঘদিনের বর্ষিয়ান সাংবাদিক। আমি অমলদার খুব সিরিয়াস লেখা এবং যেটা নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের সময় জমি পুরাণ বোধহয় বইটার নাম, জমি রোড পুরাণ, একটা মানে সিঙ্গুর নন্দীগ্রাম এবং পশ্চিমবঙ্গ সরকার, তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার এবং জমির কে নিয়ে যে টানা পড়েন তার একটা ধারাবাহিক লেখা। তখন থেকে আমি অমল সরকার লেখা পড়ে আসছি, অনেক বই পড়েছি। গতবারে যেমন মোদির ভারত এই বই পড়েছি। অমলদা চিরকালই হচ্ছেন যে যাকে বলে মানে ইংরেজি সাংবাদিকতার ভাষায় এটা গ্রেহাউন্ড জার্নালিস্ট, মানে খবর যেখানে থাকবে অমলদা সেখানে ঝাঁপিয়ে পড়েন। এবং অমলদা মানে আমি আজকেই বলেছি যে সাধারণত দু ধরনের সাংবাদিক হন, একদল খবরের পেছনে থাকেন, আরেক দলও খবরের পেছনে থাকেন, কিন্তু রাজনৈতিক লোকেদের সঙ্গে তাদের একটা হয়তো ভালো সম্পর্ক গড়ে ওঠে। অমলদার ক্ষেত্রে আমি দেখেছি রাজনীতির কোনো লোকেরই সঙ্গেই যে খুব অত মানে ভালো সম্পর্ক, মানে বাইরে পোশাকি নিশ্চয়ই সবার সঙ্গে আছে, কিন্তু অমলদার মূল কাজটাই হচ্ছে খবর এবং খবরকে তৈরি মানে মানে নির্ভর করে ন্যারেশন বা ইন্টারপ্রিটেশন তৈরি করা। এখন এই যে দেখুন ধানমন্ডি ৩২, এই বইটা আমার ধারণা এটা একটা অভিনব বই হবে। আমি ভাবতে পারি না যে অমলদা কাদের কাদের ইন্টারভিউ ইউটিউবে নিয়েছেন বাংলাদেশে। আওয়ামী লীগের সাবেক সভাপতি, একাধিক মন্ত্রী, যারা এখন বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে, হয়তো কেউ কেউ ভারতেও আছেন, জানি না কোথায় আছেন। তো এই যে তাদের নিয়মিত ফলো করা, শেখ হাসিনা, মাননীয় শেখ হাসিনা বা মাননীয় খালেদা জিয়া, তাদের নিয়ে নিয়মিত ন্যারেশন দেওয়া, এবং এরশাদের বাংলা পার্টি এবং এরশাদের ব্যাপারেও তার যে লেখালেখি আছে বা কথাবার্তা আছে, এগুলো বলতে হয় যে বাংলাদেশ সম্পর্কে এখন অমলদা একজন অথরিটি, অমল সরকার। এখন আমি তো দেখুন, আমার রাজনীতি নিয়ে আপনি যে প্রশ্ন করলেন, আমি নির্দিষ্ট অঙ্গরাজ্যের রাজনীতিবিদ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আওয়ামী লীগের কি সম্পর্ক, কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিএনপির কি সম্পর্ক, মানে আমাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে, এগুলো তো কম বেশি আমরা জানি সবাই, কিন্তু আমি সেটা নিয়ে কথা বলাটা ঠিক হবে না। এই কারণে ঠিক হবে না যে এখানে আমাদের পার্টির কিছু গাইডলাইন আছে। বাংলাদেশে যে অস্থির অবস্থাটা তৈরি হয়েছে, আপনি যেটা বলছেন, নির্বাচন হলে আমার ধারণা অনেকটা স্বাভাবিক হবে। এবং অমলদা আমার ধারণা এই বইটা যে লিখেছেন, এটা মানে ক্যাপশন থেকে মনে হচ্ছে খানিকটা আওয়ামী লীগ ন্যারেশনই বইটা, মানে আওয়ামী লীগ যে পলিটিক্সটা বাংলাদেশে প্রিচ করেছে দীর্ঘদিন ধরে। আওয়ামী লীগের বিরোধী দলও আছেন, তারা একটা অন্যরকম ন্যারেশন দেন। তো এখানে এইটা একটা এক ধরনের ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার কাজ নিশ্চয়ই বইতে আছে। অর্থাৎ পূর্ববঙ্গে বা বাংলাদেশে সাংবাদিকরা কাজ করবেন, বিদেশের সাংবাদিকরা কাজ করবেন, কিন্তু এই বইটা আজ থেকে 50 বছর বা 20 বছর পরে পশ্চিমবঙ্গের একজন বাঙালি সাংবাদিকও বাংলাদেশের এই সময়কার উত্তাল ঘটনা ফলো করেছিলেন, তাকে চেস করেছিলেন, সেই সব লোকদের টেনে এনেছিলেন, তাদের ইন্টারভিউ নিয়েছিলেন এবং এই হিস্টোরিক্যাল ন্যারেশন তৈরি করেছিলেন। এইটা 20 বছর পরে পশ্চিমবঙ্গ কিভাবে দেখতো এই ঘটনা, তার একটা স্বাক্ষর এই বইয়ের মধ্যে থাকবে। এইটা ভাবতে পেরে আমার ভালো লাগছে। ব্রাত্যদা, পরপর 2 বছর বাংলাদেশের স্টল নেই বইমেলায়। পাঠকরা বলছে বাংলাদেশের বই তারা পড়তে চায় এবং তারা আশা রাখছে যে ভবিষ্যতে বাংলাদেশের স্টল পাওয়া হবে। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে বই তীর্থ হবে, তার জন্য তিনি অনুদান দেওয়ার কথাও বলেছেন। এই বিষয়ে যদি একটু কিছু। বাংলাদেশের বই তো আমি পড়তে চাই, আমি প্রত্যেকবার এসে বাংলাদেশ স্টলেই ঘুরে বেড়াতাম, বাংলাদেশের স্টলেই যেতাম, প্রচুর বই কিনতাম, মানে যে প্যাভিলিয়নটা হতো। তো আমি তো খুঁজে পাচ্ছি না। আমি এখন মাঝে মাঝে গিয়ে কি করি, ওই সুকিয়া স্ট্রিটের পরে মানে বিধান সরণি, ওখানে একটা বাংলাদেশের বই পাওয়া যায়, একটা দোকান আছে, সেখানে কিন্তু সব বই পাওয়া যায়। আমার সংগ্রহ করা হলে আমি ওখানে মানে এই প্যাভিলিয়ন থেকে কিনতাম, সে উপায় তো আর আমাদের হাতে নেই। তো
এই বই পাঠকদের এইসব রাজনীতিবিদরা হয়তো ভালোই থাকে, হ্যাঁ, কিন্তু যারা বইটই পড়তে চায়, বই সংগ্রহ করতে চায়, তাদের মুশকিল হয়। এখন এই বই তো ঠিক গঙ্গার পানি নয়, তিস্তার জলও নয়, ফরাক্কার ব্যারেজও নয়। তো সেইটা দিয়ে যদি কেউ বই বিচার করে, আমার মনে হয় দুই সরকারই বিবেচনা করবে যে বইগুলো অন্তত যাতায়াত করতে দেওয়া হোক, ইলিশ যদি নাও যায়, বই অন্তত আসুক, যাক, এটাই চাইব। আপনি একজন বইপ্রেমী মানুষ, তো বই মেলায় এসে আপনি কোন বইটা কিনেছেন বা আপনি কোন বইটার সন্ধানে আছেন একটু যদি জানতে পারি আর কি। না, আমি বইয়ের সন্ধানে মানে বই এখনো কিনিনি, আচ্ছা, তবে বই কিছু আমি বলেছি সংগ্রহ আমি করবো। সেটা এই আমি কি করি, এই শুরুতে একটা বিখ্যাত সাময়িকের একটা বই সংখ্যা বেরোয়, সেখান থেকে বইয়ের নামগুলো আমি লিখি, যেটা যেটা আমি সংগ্রহ করবো। তা করে সেটা আমি কলেজ স্ট্রিট থেকে নিই, কারণ আমি এখানে 10% কমিশন পাই, আর কলেজ স্ট্রিট থেকে কিনলে আমি 25% কমিশন পাই। আমি সেই সুযোগটা আমি হারাতে চাই না।